আবার শেয়ার করলাম, দেখো এবার এসছে, আসছে তাই তো? হ্যাঁ স্যার। ওরে বাপরে, এই তো ভয়ঙ্কর যুগ। একটু ছোট বললাম। একটা নয়েজ আসছে, কিছু বুঝতে পারছি না নয়েজ তো ঠিকঠাক আসবেই, কথা। ঘরে পাখা চলছে, নয়েজ তো আসবেই, পাখার আওয়াজটা তো আসবেই রে বাবা। ঠিক আছে, আমি মুখটা একদম কাছে এনে বলছি। হ্যালো, শুনতে পাচ্ছ পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ স্যার, এবার হ্যাঁ বেটার। স্যার। আচ্ছা, আজকের দিনটা খুব ডিস্টার্ব আসলে। এই পুজোর আগেটা আমার মনে হচ্ছে এইভাবেই চলবে কোনো রকমে। পারলে শনিবার দিনে যদি, ও বাবা না, শনিবার দিনেও মুশকিল, শনিবার দিনেও তো বর্ধমানে পরীক্ষা, যাক এবার দাও। আচ্ছা, আমি প্রথম পাতাটা ধরছি, সেটা প্রথম যেটা পড়াতে আরম্ভ করবো, সেটা হয় হবে, খুব বেশি সময় হবে না, বুঝতেই পারা যাচ্ছে। তোমরা হয়তো কিছুটা দেখেছো, আর কিছু মানে আমি আগে পড়াতে দেখে রাখতে এরকম আমি ভাবছি না। আমি অন্তত তোমাদের জায়গায় আমি থাকলে কোনোদিনই নোটটা দেখতাম না। আমাদের ইলেকট্রোডাইনামিক্সে যিনি পড়াতে নেমেছিতে, সেই স্যার নোট দিয়ে দিতেন, সেই নোটটা কোনোদিন উল্টে দেখিনি। কি করে যে পাস করেছি নিজেই জানি না। মানে তোমাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, আমি নোটটা আগে দিলেও তোমরা কেউ দেখবে না, এটা ধরে নেওয়া যায়। নাকি দেখবে? কি হলো, বোবা কাদার শত্রু নেই। বিপ্লব, হ্যাঁ স্যার, শুনে পাচ্ছেন? হ্যাঁ শুনতে তো পাচ্ছি, কিন্তু বোবা কাদার শত্রু নেই। যাকে দেখো, প্রথমে যেটা ভাবতে হবে যে লেজার জিনিসটা কি। তোমাদের এখানে দুটো জিনিসই আছে, লেজারও আছে, মেজারও আছে। হ্যাঁ, লেজার আর মেজার জিনিস দুটো একই, খালি ওয়েভ লেন্থ অফ অপারেশনটা আলাদা। লেজার মানে হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, এটা আমরা জানি। আর মেজার মানে হচ্ছে মাইক্রোওয়েভ, এমএএসএ, মাইক্রোওয়েভ অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। ঠিক আছে, এখন লেজার আর মেজার এই দুটোর মধ্যে হিস্টোরিক্যালি মেজার প্রথমে আসে 1948 এর আশেপাশে। কে রে বেরিয়ে যাচ্ছে মুখ থেকে? আচ্ছা, মেজারটা প্রথম আসে, তার কারণ হচ্ছে যে মেজারটা, লেজার বা মেজার যাই বলো, ঘুম পেয়ে যাচ্ছে, সন্ধ্যে 7টার সময় ক্লাস নেওয়ার অভ্যেস নেই, দূর দূর। যাকে, লেজার আর মেজার এই দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে তাহলে কি না, একটাই বলছি লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, আর একটাই বলছি মাইক্রোওয়েভ অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। তা মাইক্রোওয়েভই বলো আর লাইটই বলো, এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? দুটোই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই তো? তাহলে ডিফারেন্সটা হচ্ছে এর ফ্রিকোয়েন্সিতে। মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি টিপিক্যালি কত হয়, গিগাহার্জ রেঞ্জে হয়। ঠিক আছে, ফিউ হান্ড্রেড মেগাহার্জ থেকে বোধহয় 30 গিগাহার্জ বা এরকম কিছু একটা আমরা মাইক্রোওয়েভ বিজ্ঞান বলবো, বা কিছু একটা ওই রকম। মানে আমার ঠিক এক্স্যাক্টলি আবার লিমিটটা খেয়াল নেই, 100 গিগাহার্জও হতে পারে, আমি ঠিক খেয়াল করতে পারছি না। মোর অর লেস গিগাহার্জ, ফিউ হান্ড্রেড মেগাহার্জ থেকে গিগাহার্জে ঢুকলে আমরা বলবো এটা মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি ডোমেইন। ঠিক আছে, বা রিজিয়ন। লাইট বলতে আমরা কি বলবো? লাইট বলতে আমরা মোটামুটি 10⁻14 হার্জ এই ফ্রিকোয়েন্সি ডোমেইনটা বুঝবো, মানে মোটামুটি 2 × 10⁻14 বোধহয় হবে। সেখান থেকে বোধহয় উইদিন 5 × 10⁻14, মানে টিপিক্যালি যদি ওয়েভলেন্থের টার্মে বলি, হ্যালো তাহলে স্যার, এটা হবে। হ্যাঁ বলো। এখনো দুজন মতো জয়েন হতে পারেনি, একটু যদি অ্যালাউ করতেন আপনি। কে কে জানা দেখছি। সম্বিতা আর মেবি রেবন্ত। আচ্ছা, একজন হলো রেভস রিলোডেড, এটা কে গো? আরেকবার আসুক, রেভস রিলোডেডটা কোথায়? ইডির জন্য হয়েছে। ওই মেয়েটা কোথায় গেল? শালিনী হাঁসদা কোথায়? শালিনী হাঁসদা কোথায়? শালিনী হাঁসদা নেই নাকি? এই ইয়েতে আছে, ও এই ইলেকট্রিভে আছে, লিস্ট বলতে আছে, কিন্তু বোধহয় নেই, অন্য অন্যটাই আছে বোধহয়। যা হোক, আমি আবার শুরু করছি তাহলে আবার, ঠিক আছে? ওকে, শুরু করছি। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, আমরা যেটা বলছিলাম যে লেজার আর মেজার এরা হচ্ছে দুটো ভাই, একটা ছোট ভাই একটা বড় ভাই। ঠিক আছে, এখন যদি ফ্রিকোয়েন্সির দিক থেকে বলো, তাহলে অবশ্যই লেজার হচ্ছে বড় ভাই, কারণ ওর ফ্রিকোয়েন্সিটা 10⁻14 হার্জ অর্ডারের।
আর যদি আমি মেজারের ক্ষেত্রে বলি এটা টিপিক্যালি 10⁻10 হার্টজ। ওকে, মাইক্রোওয়েভটা মাইক্রোওয়েভ অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, এইটা হচ্ছে মেজার। আর লেজার হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। এখন স্টিমুলেটেড এমিশনটাই বা কি আর অ্যাম্প্লিফিকেশনটাই বা কোথা থেকে হবে? অ্যাম্প্লিফায়ার তো আমরা ইলেকট্রনিক্সে পড়েছি। অ্যাম্প্লিফায়ার দিয়ে কি করি? সিগন্যালকে অ্যাম্প্লিফাই করি, একটা সার্টেন গেইন ইনভলভ দেওয়া হয়, একটা নেগেটিভ ফিডব্যাক দেওয়া হয় যাতে গেইনটা স্টেবল, অপারেশনটা স্টেবিলাইজড হয়। ঠিক আছে, এটা আমরা শুনেছি যে এটা আমাদের একটা করেছি, আমরা অ্যাম্প্লিফায়ার করেছি, অপ অ্যাম্প দিয়েও করেছি, বিএসসি তে ট্রানজিস্টর দিয়েও অ্যাম্প্লিফায়ার করেছি। তা এটা তো আমাদের মিটে গেছে, কিন্তু আবার এখানে আবার অ্যাম্প্লিফায়ার অপটিক্যাল এখানে অ্যাম্প্লিফিকেশন হচ্ছে, আবার বলছি মাইক্রোওয়েভ, এসব কোথা থেকে আসছে এটা একটু ভাবতে হবে, সেটা আমরা পরে আসছি। আচ্ছা, মেজার আর লেজার এই দুটোরই আমাকে এবারকে শালিনী হাসদা, ঠিক আছে, সব প্রোফাইল পিকচার দিয়েছি হিরোইনদের মধ্যে। স্যার শুনতে পাচ্ছি না কিছু। ভালোই হয়েছে, এসব কথা না শোনাই ভালো, বাজে বাজে কথা না শোনাই ভালো। হেসে করে গড়িয়ে যাচ্ছে। এটা কে? বিপ্লব? শোনো, বেশ ঠিক আছে, এবার শোনা যাচ্ছে? হ্যালো, কে বললো শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ তো শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে। বেশ, এইবার দেখো, এবারে আমরা আসছি যে লেজার বা মেজার। হিস্টোরিক্যালি লেজারের আগে মেজার এসেছে, মেজার 1948 এরকম, মানে যা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা শেষ হয়েছে তারপরে। কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই কমিউনিকেশন ইলেকট্রনিক্স এর অভূতপূর্ব উন্নয়ন হয়। ঠিক আছে, আমেরিকানরা প্রচন্ড উন্নতি করেছিল এই সময় কমিউনিকেশনে, কিন্তু করতে গিয়ে ওরা দেখলো একটা মজার ব্যাপার, যে জগদীশ চন্দ্র বোস বলে একটা নেটিভ কালো চামড়ার ইন্ডিয়ান, সে নাকি মাইক্রোওয়েভের ম্যাক্সিমাম কাজকর্ম করে দিয়ে বসে আছে। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় বেসিক্যালি রিইনভেনশন হচ্ছিল মাইক্রোওয়েভে, কারণ জগদীশ চন্দ্র বসু সময়ের তুলনায় এত এগিয়ে কাজগুলো করে দিয়েছিলেন, সেইগুলোরই রিইনভেনশন হচ্ছিল। এবং সেই জন্য জগদীশ বসুকে ওরা মাইক্রোওয়েভের একদম মানে একদম পুরোধা একজন মানুষ হিসেবে ওরা আমেরিকানরা কিন্তু প্রচন্ড সম্মান করে জগদীশ বসুকে। আমরা সম্মান টম্মান করি না, কেননা আমাদের বামপন্থী বন্ধুরা শিখিয়ে দিয়েছে যে দেশের মধ্যে ভারতবর্ষে কিছু হয়নি, সব বাইরে, সব সব এসেছে। যাকে হিস্টোরিক্যাল ব্লান্ডার, যাকে এবার বাদ দাও, আমি আবার ফিজিক্সে ফিরি। যে জগদীশ চন্দ্র বসু রিইনভেনশন, মানে কাজগুলো রিইনভেনশন হয়েছিল এই সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমেরিকানদের হাতে। এবং ডেফিনেটলি এটা বলতেই পারা যায়, জগদীশ বসুর হাতে তো এত ভালো ভালভ সেট ছিল না, তখনও তোমার জগদীশ বসু যখন কাজ করেছিলেন তখনও টায়োড, পেন্টো, টেট্রোড এই সমস্ত ভালভের উন্নতি হয়নি অতটা, কিন্তু ওদের আমেরিকানদের হাতে ভালভের উন্নতি হয়ে গেছে, এবং ওরা মাইক্রোওয়েভের কমিউনিকেশনটাকে অভূতপূর্ব উন্নতির জায়গায় নিয়ে গিয়েছিল। তারপরে হলো কি, মাইক্রোওয়েভের এই সমস্ত করতে করতেই মানুষ আস্তে আস্তে মেজার বার করলো কি না, মাইক্রোওয়েভের এমিশন হবে, কিন্তু যে রেডিয়েশনটা আসবে এমিশনের পরে, দ্যাট উইল বি কোহেরেন্ট। এই কোহেরেন্ট কথাটার মধ্যেই পুরো গল্পটা লুকিয়ে আছে। কোহেরেন্ট মানে কি? কোহেরেন্ট মানে যে রেডিয়েশনটা বেরোচ্ছে সেটা একটা কন্টিনিউয়াস ওয়েভফ্রন্ট হিসেবে আমরা দেখবো। ঠিক আছে, এই একটা ইনস্ট্যান্ট অফ, ধরো একটা ইনস্ট্যান্ট অফ টাইমে আমি দুটো সেপারেট পয়েন্টের কথা ভাবছি। ঠিক আছে, যে যেটা তোমার মাইক্রোওয়েভের যে মুভমেন্ট তার উপর রয়েছে, মাইক্রোওয়েভ যে পথ দিয়ে যাচ্ছে সেই পথে দুটো ফিজিক্যালি সেপারেটেড দুটো আমি পয়েন্টের কথা ভাবছি, তাদের মধ্যে দিয়ে মাইক্রোওয়েভ বিম যাচ্ছে, কিন্তু বিমটা একই ওয়েভ ট্রেনের যে কন্টিনিউয়েশন সেটা এদের মধ্যে রয়েছে। অর্থাৎ কিনা এইবার যদি আমি টাইমটা পাল্টে দিই তাহলেও আমি দেখব যে এদের মধ্যে ওই কন্টিনিউয়াস ওয়েভ ট্রেনটা কিন্তু রয়েছে। মানে কি না, এদের মধ্যে কোনো ফেজের কোনো তফাৎ আসবে না, সেটা আমি বলতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে যে রেডিয়েশনটা আসবে দ্যাট ইজ ফেজ কোরিলেটেড, এবং আমি ওখান থেকেই কোহেরেন্সের আইডিয়াটা আনবো। কোহেরেন্স নিয়ে আমরা পরে যখন লেজারটা তৈরি হয়ে যাবে তখন আমরা কোহেরেন্স নিয়ে ডিটেল আলোচনা করব। তোমরা অলরেডি বিএসসি তে কোহেরেন্স নিয়ে কিছু কিছু জিনিস পড়ে এসছো, যেটা বিএসসি যে পড়েছো, অপটিক্স পড়েছো, সেখানে নিশ্চয়ই কোহেরেন্স নিয়ে আলোচনা হয়েছে।
কোহেরেন্স আমরা যেটা এইভাবেই বলবো, স্পেশিয়াল কোহেরেন্স রয়েছে, টেম্পোরাল কোহেরেন্স রয়েছে। যাই হোক, আমি কোহেরেন্স নিয়ে ডিটেলে বলবো যখন লেজারটা তৈরি হয়ে যাবে। এখন এটা বুঝতে হবে যে আমার যে রেডিয়েশনটা আসছে সেটা একটা কন্টিনিউয়াস ওয়েভ প্লেনের উপরে রয়েছে এবং কন্টিনিউয়াসলি একই ফেজে আমরা দেখতে পাবো যে এমিশনটা কন্টিনিউয়াসলি নির্গত হচ্ছে। হঠাৎ কোনো ফেজটা হঠাৎ জাম্প করছে না রেডিয়েশনের, ঠিক আছে? আচ্ছা, এইটা আঁকতে পারলে ভালো হতো, কিন্তু বোর্ড নেই। আমি পরে এঁকে দেখাবো একটা ওয়েভ প্লেন কিরকম, মানে এগুলো আমি পরে ডিটেলসে করে দেখাবো। তো যাই হোক, এখন আমি বলছি যে মেজারের এমিশনটা হলো কোহেরেন্ট। লাইট অ্যাম্প্লিফিকেশন যেটা হবে, লেজার যেটা হবে, তারও রেডিয়েশনটা কোহেরেন্ট হবে। কিন্তু আমি যদি সোডিয়াম লাইট বা টিউব লাইটের কথা ভাবি, এই রেডিয়েশন গুলো ইনকোহেরেন্ট, ঠিক আছে? তার মানে ওয়েভ প্লেন গুলো দে আর নট ফেজ কোঅর্ডিনেটেড অ্যাট অল। আর কি না, ওয়েভ লেন্থটা মানে যা খুশি হতে পারে, বিশেষ করে হোয়াইট লাইটের ক্ষেত্রে। সোডিয়াম লাইটের ক্ষেত্রে তবুও একটা একটা মানে ইয়ে রয়েছে, মাদন রয়েছে, কিন্তু হোয়াইট লাইটের ক্ষেত্রে তো ছেড়েই দাও। এবার এগুলো কোহেরেন্ট নয়। কোহেরেন্সের ইম্পর্টেন্টটা কোথায়, যেটা আমরা যখন আরো এগোবো আস্তে আস্তে তখন বুঝতে পারবো। এনিওয়ে, লাইট অ্যাম্প্লিফিকেশন তো হলো আর মেজারও হলো। মেজার আগে এসে গেল, কেননা এই যে তোমার লেজার বা মেজার যেগুলোর স্টেডি স্টেট অপারেশন, কিন্তু এটা ডিমান্ড করে যে এনার্জি লেভেল গুলো ইনভলভ হবে এই অপারেশনে, লেজার বা মেজার তৈরি করতে, তাদের মধ্যে পপুলেশন ইনভার্সন হয়ে থাকতে হবে। তার মানে কি, ধরো আমার একটা অ্যাটমিক এনার্জি লেভেল রয়েছে, গ্রাউন্ড স্টেটটাকে বলছি 1 আর এক্সাইটেড স্টেটটাকে বলছি 2। এখন 2 এবং 1 এই দুটোর মধ্যে যদি আমি পপুলেশন দেখি, তাহলে আমাদের বোলম্যান ডিস্ট্রিবিউশন কি বলবে, মানে যে পপুলেশন যদি আমি বলি n2 আর n1, তাহলে n2 বাই n1 এইটা কি হবে, e টু দি পাওয়ার মাইনাস ডেল্টা E21 বাই কেভিটি, এই রেশিওতে থাকবে, ঠিক আছে? এটাই বোলম্যান ডিস্ট্রিবিউশন বলে। এখানে ডেল্টা E21 হচ্ছে E2 মাইনাস E1, এনার্জি ডিফারেন্স বিটুইন দা আপার স্টেট এন্ড লোয়ার স্টেট। দুই নম্বর স্টেট এবং 1 নম্বর স্টেটের এনার্জি ডিফারেন্স হচ্ছে ডেল্টা E21, ঠিক আছে? তাহলে n2 বাই n1, পপুলেশন ডেন্সিটি অফ লেভেল 2 ডিভাইডেড বাই পপুলেশন ডেন্সিটি অফ লেভেল 1, this is equal to or of the order of e to the power minus delta E21 by kV। তার মানে আমার যদি এইটা অপটিক্যাল ডোমেইনে পড়ে, তাহলে দেখতে পাবে যে পপুলেশন অফ লেভেল 2 আর পপুলেশন অফ লেভেল 1 রেশিও হলে আমি 0 পাবো বেসিক্যালি। হ্যাঁ, ভীষণ ছোট্ট একটা সংখ্যা আসবে, অস্বাভাবিক কম। হ্যাঁ, এটাকে 0ই বলা যাবে। তাহলে দেখা যাচ্ছে যদি টেম্পারেচার বাড়িয়ে দাও, যদি ডেল্টা E21 বাই কেভিটি টেম্পারেচার যদি বাড়িয়ে দাও, তাহলে আবার দেখা যাবে যে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে এই রেশিওটা আস্তে আস্তে চেঞ্জ হবে, আস্তে আস্তে 0 থেকে একটু পজিটিভ হতে আরম্ভ করবে। এটা করে দেখতে পারো তোমরা। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আমি এই যে বলছি, সমস্ত কথাবার্তা যে বলছি, তাহলে পপুলেশন ইনভার্সন বলছি, অথচ দেখতে পাচ্ছি যে ইউজুয়ালি n2 বাই n1 টা 0। তাহলে পপুলেশন ইনভার্সনটা করবো কোথেকে? একটা লেভেলকে আমি কি করে, আমি একটা অ্যাটমিক সিস্টেম বা মলিকুলার সিস্টেমে আপার লেভেলে পপুলেশন বাড়িয়ে দেবো আর লোয়ার লেভেলে পপুলেশন কমিয়ে দেবো, এইটা করতে না পারলে কোনো স্টেবল অপারেশন অফ লেজার সম্ভব নয়। কেমন? তাহলে এটা কিভাবে করবে? আমরা এখন এটা প্রশ্নটা হচ্ছে আমরা করবোটা কি করে? এটা করার রাস্তা হচ্ছে কি না, আমাকে কোনো একটা প্রসেস ইনভলভ করতে হবে, সেটা ইলেকট্রনিক হতে পারে, অপটিক্যাল হতে পারে, ডিসচার্জ মেকানিজম হতে পারে, যা দিয়ে আমরা 1 নম্বরের পপুলেশনকে 2 নম্বরে পাঠাবো, ঠিক আছে? দিয়ে আমরা পপুলেশন ইনভার্সন করবো। যতক্ষণ না এটা অ্যাচিভ করছি, ততক্ষণ আমরা লেজার বা মেজার তৈরি করতে পারবো না। কিন্তু এইটা করতে গিয়ে দেখা গেল যে গন্ডগোলটা হচ্ছে এই জায়গায় যে মাইক্রোওয়েভের ক্ষেত্রে পপুলেশন ইনভার্সন করার জন্য সেটা যতটা সহজ হচ্ছে, লেজার মানে অপটিক্যাল ফ্রিকোয়েন্সি রেঞ্জে এইটা একেবারেই অসম্ভব। কেননা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমাদের হাতে সেই টেকনোলজি ছিলই না যাতে কিনা আমরা পপুলেশন ইনভার্সন করতে পারি অ্যাটমিক এনার্জি লেভেলে, যেখানে এনার্জি লেভেল সেপারেশনটা হচ্ছে অফ দি অর্ডার অফ ইলেকট্রন ভোল্ট, ফিউ ইলেকট্রন ভোল্ট। সেইটাই তোমার দেখবে যে করে যদি একটা 700 ন্যানোমিটার বা 600 ন্যানোমিটারের ওয়েভলেন্থ নাও, তাহলে দেখবে এর করেসপন্ডিং যে এনার্জি আসবে দ্যাট উইল বি ইন দ্য ইলেকট্রন ভোল্ট রেঞ্জ। এখন তাহলে এই যে আপার লেভেলে যখন আমার এনার্জি ডিফারেন্সটা এতটাই বেশি, তখন আপার লেভেলে পপুলেশন ইনভার্সন আমি করতে পারবো না। এইটা টেকনিক্যাল হার্ডেল ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। তার ফলে আমরা লাইট অ্যাম্প্লিফিকেশন বা স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন পেলাম না, উল্টে পেলাম মাইক্রোওয়েভ অ্যাম্প্লিফিকেশন বা স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। কারণ মাইক্রোওয়েভের ক্ষেত্রে
মাইক্রোওয়েভের ক্ষেত্রে টেম্পারেচারটাকে কায়দা কানুন করে আমরা পপুলেশন ইনভার্সন করে দিতে পারবো। কিন্তু লেজারের ক্ষেত্রে ওইটা করতে গেলে যে টেম্পারেচার লাগবে তাতে আর মেটেরিয়াল থাকবে না, সেটা প্লাজমা হয়ে যাবে পুরো একদম হিউজ টেম্পারেচার লাগবে। হ্যাঁ, এইগুলো ইম্পসিবল, ইমপ্র্যাকটিক্যাল সলিউশন, এগুলো হবে না, কাজে বাদ দাও। এইবারে তাহলে আমার লেজার তৈরি করতে গেলে লাগবে হচ্ছে বেসিক্যালি পপুলেশন ইনভার্সনের জন্য কিছু মেকানিজম লাগবে। তা মাইক্রোওয়েভ যখন তৈরি হয়ে গেল, তারপরে লেজার তৈরি হতে সময় লাগলো আরো প্রায় 10 বছর। ততদিনে মানুষের কাছে সেই টেকনোলজি এলো, ফ্ল্যাশ ল্যাম্প এসে গেছে, বা ডিসচার্জ মেকানিজমটা মানুষ আরো ভালো জেনেছে, যেখানে এইসব ইউজ করে আমরা লেজার তৈরি করে ফেললাম। 1960-তে প্রথম লেজার অপারেট করলো। এটা ছিল বোধহয় একটা রুবি লেজার নাকি হিলিয়াম নিয়ন লেজার, আমার মনে পড়ছে না। দেখো এই দীর্ঘদিন তো কাছে নেই, সব ভুলে গেছি। যাই হোক, দাঁড়াও আমি বলে দিচ্ছি। বই দেখে বলছি, আমার ঘটকের বইটা বার করেছি। হ্যাঁ, 1960-তে প্রথম লেজার অপারেশন হলো। এইটা হচ্ছে রুবি লেজার, ঠিক আছে? রুবি লেজার এটা প্রথম 1960-তে অপারেশন হলো। 1960-তে এটা মাইমান বলে একজন বিজ্ঞানী, এটা বেল টেলিফোন ল্যাবরেটরিতে বোধহয় কাজ যেটা করেছিল আমেরিকাতে বসে। হ্যাঁ, এইটা প্রথম লেজার মানুষ তৈরি করলো 1960। এবং তারপর তৈরি হওয়ার পরে লেজারের ওই লাল রং, একদম ইউনিডাইরেকশনাল একটা বিম যাচ্ছে, এটা দেখে একবারে সিনেমা যারা তৈরি করে লাফিয়ে পড়লো একদম। এবং তোমরা যদি গোল্ড ফিঙ্গার সিনেমাটা কেউ দেখে থাকো, কেউ দেখেছো? বিপ্লব দেখেছো গোল্ড ফিঙ্গার? যত দোষ বিপ্লব, কিরে কেউ আছে না নেই? সব কেটে পড়লো নাকি? বিপ্লব, গোল্ড ফিঙ্গার দেখেছো? দেখোনি? গোল্ড ফিঙ্গার সিনেমাটা যদি কেউ দেখে থাকো, সেখানে দেখবে যে আমাদের যে নায়ক, হ্যাঁ, নায়ককে লেজারের রেডিয়েশনের মানে ধাঁধা লাগিয়ে, চোখে ধাঁধা লাগিয়ে কার অ্যাক্সিডেন্ট করে দেবে। যে আর কি মাফিয়া গোল্ড মানে সোনার যে আর কি ইয়ে করে, কারবার করে, সে আমাদের নায়ক 007-এর গাড়িটার অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে। জেমস বন্ডের সিনেমা স্যার? অবশ্যই টেরিফিক। তবে গোল্ড ফিঙ্গার খুব একটা ভালো সিনেমা নয়, আমার অন্তত আমি পার্সোনালি ডিসলাইক করি। তোমরা যদি ওই পরের সিনেমাটা দেখো, ওই সিনেমাটা দুর্দান্ত, টেরিফিক। যাকে বাদ দাও সব। মাইমান বলে বিজ্ঞানীরা 1960 সালে লেজার অপারেট করলো, রুবি লেজার। তার আগে পর্যন্ত কিছু করা গেল না। যেই একবার বার হলো, তারপরে পরপর বেরোতে লাগলো, যেমন কার্বন ডাই অক্সাইড লেজার, হিলিয়াম নিয়ন লেজার, এমনকি ডায়োড লেজারও খুব তাড়াতাড়ি চলে এলো। মানে ওই 60-তেই কিন্তু ডায়োড লেজারও চলে এলো, যেটা মানে অস্বাভাবিক ব্যাপার, এত ফাস্ট ডেভেলপমেন্ট হলো। যাই হোক, ডেভেলপমেন্ট গুলো হওয়ার পরে যেটা দেখা যাচ্ছে যে কোহেরেন্ট রেডিয়েশনের সোর্স পাওয়া গেল। কিন্তু এই পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে একটা বেসিক ফিজিক্যাল মেকানিজমের উপরে, যেটা আইনস্টাইন 1925 নাগাদ প্রেডিক্ট করেছিলেন, 1925-এর আশেপাশে, যেটা হচ্ছে স্টিমুলেটেড এমিশন। ঠিক আছে? এর আগে কিন্তু স্টিমুলেটেড এমিশন নিয়ে কেউ কিছু বলেনি। এইবার আমরা যেটা স্টিমুলেটেড এমিশনের ব্যাপারটা আমরা এবার আজকে কি করে এই জিনিসটা হবে। আচ্ছা দেখো, আমি এবার শেয়ার করছি, তোমরা বোধহয় শেয়ারটাই দেখছো এখন, তাই তো? এই একটা পিডিএফ, একটা ছবি দেখতে পাচ্ছ, আইনস্টাইন কোএফিশিয়েন্ট বলে লেখা রয়েছে, তাই তো? আইনস্টাইন প্রথম বিজ্ঞানী, হ্যাঁ ঠিক আছে, আইনস্টাইনই প্রথম বিজ্ঞানী যিনি এই স্টিমুলেটেড এমিশনের কনসেপ্ট দিলেন। কিরকম ব্যাপার না, ধরো দুটো এনার্জি লেভেল 1 আর 2 রয়েছে, ছবি নেই, এই ছবিটা রয়েছে, এই দেখো একটা লেভেল 1 রয়েছে, একটা লেভেল 2 রয়েছে, তাই তো? দুটোর মধ্যে এনার্জি লেভেল সেপারেশন হচ্ছে ডেল্টা ই, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ নিউ। ফাইন। তা আমি যদি একটা অ্যাটমকে গ্রাউন্ড স্টেট থেকে 2 নম্বর স্টেট অর্থাৎ এক্সাইটেড স্টেটে তুলে দিই, তাহলে কি ঘটনা ঘটবে? ওটা কি ওইখানেই চিরকাল বসে থাকবে? একটা অ্যাটমকে এক্সাইটেড, হ্যাঁ বলো। হ্যাঁ, এনি প্রবলেম? আস্তে শুনছো?
আর বেশিক্ষণ নয়, আজকে বেশি অত্যাচার করবো না। আজকে ফার্স্ট পেজটাতেই হয়তো আমরা আটকে যাবো। শুরুটাই তো অনেক দেরিতে হলো। এটা কিন্তু দেখে রাখবে, আমি কালকে বা কবে, আচ্ছা নেক্সট ক্লাসটা কবে আছে আবার? নেক্সট ক্লাসটা কবে আছে আমি দেখে নিচ্ছি রুটিনটা, জানাও। ফ্রাইডে 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 কখন? সাড়ে 11:30টার সময়। 11:30টার সময়। ফ্রাইডে আর স্যাটারডে দুদিন আমাদের বর্ধমান ইউনিভার্সিটিতে পরীক্ষা আছে প্র্যাকটিক্যাল। ওই দুটো দিন আমাকে 11:30টার সময় ক্লাস নিতে দেওয়া যাবে না, ঠিক আছে? আবার আমি পরের সপ্তাহে সোমবারে ক্লাস নেবো তাহলে, আর রবিবারেও করতে পারো, অসুবিধা নেই, তোমাদের সুবিধা মতো। ওকে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবো। এইবার দেখো এই K1 আর K2, আমি হচ্ছি K1টা নিচে আছে বলে ওটা গ্রাউন্ড স্টেট, আর K2 ওপরে আছে ওটা এক্সাইটেড স্টেট। একটা অ্যাটমকে যদি আমি সামহাও K1 থেকে K2 তে পাঠিয়ে দিই কোনো একটা এক্সাইটেশন মেকানিজমের থ্রু দিয়ে, তাহলে ও K2 তে কি বসে থাকবে? মানে 2 নম্বর এক্সাইটেড স্টেটে কি বসে থাকবে ও চিরজীবন? না, তা তো সম্ভব নয়। না স্যার, না স্যার। ওই যে ওটা একটা লাইফ টাইম আছে, হয়তো একটা অ্যাভারেজ একটা লাইফ টাইমের মতো ব্যাপার রয়েছে, তারপরেই ওটা 2 নম্বর থেকে 1 নম্বরের দিকে করে আসবে, এই তো? ঠিক বললাম? আচ্ছা, এই অ্যাভারেজ যে টাইমটা অ্যাটম 2 নম্বর থেকে 2 নম্বর স্টেটে কাটাবে, ওইটাকে বলা হয় ওর লাইফ টাইম, ঠিক আছে? অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ দ্য টাইম ইট স্পেন্ডস ইন দ্য এক্সাইটেড স্টেট ইজ দ্য লাইফ টাইম অফ দি স্টেট। কিন্তু আমি মাপবো কি করে? একটা অ্যাটম দিয়ে রিসার্চ করে হবে না, লক্ষ লক্ষ অ্যাটমের উপর স্টাডিটা করে দেখতে হবে অন অ্যান অ্যাভারেজ ওরা কতটা সময় 2 নম্বর স্টেটে কাটাতো, দ্যাট উইল বি দ্য লাইফ টাইম। কি করে বুঝবো? না, আমি ধরো n নাম্বার অফ অ্যাটম, n ইজ এ ভেরি লার্জ নাম্বার ধরে নাও, মেবি অফ দ্য অর্ডার অফ 10 টু দি পাওয়ার 6, হ্যাঁ, n নাম্বার অফ অ্যাটমকে 2 নম্বর স্টেটে পাঠিয়ে দেখবো যে পপুলেশন যেটা 2 নম্বরে পাঠালাম সেটা 1/e অফ n হতে কত সময় নেয়। অর্থাৎ আমি n পাঠালে n/e হয়ে যাচ্ছে যে সময়ের মধ্যে, that will be the lifetime of this excited state 2. If this time is tau, then tau is the lifetime of the excited state, এটা বলা হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার 2 নম্বর থেকে 1 নম্বরে আসার কিন্তু অন্য রাস্তা কিছুটা মানুষের মানে তখন ছিল না, যে 2 নম্বর যদি এক্সাইটেড স্টেটে যায়, এনার্জি তো মানে এটা তো একদম তোমার ক্লাসিক্যাল ডাইনামিক্স এর কনসেপ্ট থেকে চলছে না, মানুষ তখনও বুঝে উঠতে পারেনি ব্যাপারটা। তখন তারপরে কোয়ান্টাম থিওরি আসার পরে একটু চেঞ্জ হলো, বোরের মডেল এলো, এই হলো। কিন্তু আইনস্টাইন বললেন যে 2 নম্বর থেকে 1 নম্বরে আসতে গেলে যে শুধুমাত্র এই স্পন্টেনিয়াসলি মানে অ্যাটম 2 নম্বর থেকে নিজেই 1 নম্বরে চলে আসবে এমন নয়, একটা স্টিমুলেটেড প্রসেসও চলতে পারে। কিরকম ভাবে হবে স্টিমুলেটেড প্রসেসটা? না, 2 আর 1 এর মধ্যে যে ফ্রিকোয়েন্সি এনার্জি ডিফারেন্স, এই নিউ, এই এনার্জির কোনো ফোটন যদি এসে হাজির হয়, তাহলে কিন্তু সে 2 নম্বরে থাকা কোনো অ্যাটমকে স্টিমুলেট করে 1 নম্বরে পাঠিয়ে দিতে পারে। এটা আইনস্টাইনের কনসেপ্ট, এবং এইটাকেই বলা হচ্ছে স্টিমুলেটেড এমিশন, রিভলিউশনারি কনসেপ্ট, এটাকেই বলা হচ্ছে স্টিমুলেটেড এমিশন, ঠিক আছে? এটা আইনস্টাইনের আগে কেউ ভাবেননি। 1 থেকে 2 যাবে যখন অ্যাবজর্পশন হবে, অ্যাটমের অ্যাবজর্পশন, অ্যাটম এনার্জি অ্যাবজর্ব করবে এবং 2 যাবে, এটা কোয়ান্টাম থিওরি থেকে পরিষ্কার। কিন্তু 2 থেকে যখন 1 আসবে, তখন আমাদের কাছে একটাই ধারণা ছিল স্পন্টেনিয়াস এমিশন। আইনস্টাইন প্রথম লোক যিনি কিন্তু স্পন্টেনিয়াস এমিশনের বাইরেও একটা এমিশন প্রসেসের কথা বললেন, যে কোনো একটা অ্যাটম যদি এক্সাইটেড স্টেটে থাকে, তাহলে কোনো রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ফোটন, অর্থাৎ 2 এবং 1 এর মধ্যে যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স, সেই ফ্রিকোয়েন্সি ফোটন কিন্তু ওকে স্টিমুলেট করতে পারে গ্রাউন্ড স্টেটে চলে আসার জন্য। তাহলে আমি কি পাবো? যে ফোটন স্টিমুলেট করলো সেটা তো ছিল, এটা তো আর অ্যাবজর্পশন হবে না, তো সে অ্যাবজর্ব হবে না। কেন অ্যাবজর্ব হবে? তো আর উপরে যাবে না, নিচে নামবে, এনার্জি ছাড়তে হবে অ্যাটমকে, হ্যাঁ। তার ফলে কি হলো? ও তো এনার্জিটা ছাড়বে, কিন্তু কিরকম হবে? যে স্টিমুলেট করলো তার মতো দেখতে আর একটা ফোটন পাওয়া যাবে। বুঝতে পারা গেল? 1টা থেকে 2টো হলো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। একটা ফোটন থেকে 2টো ফোটন তৈরি হবে, এইটাই হচ্ছে স্টিমুলেটেড এমিশনের মজা। তার মানে কি? তার মানে এই বোঝাচ্ছে যে আমি একটা ফোটন দিয়ে স্টিমুলেট করে ওই রকম দেখতে আরো একটা ফোটন তৈরি করে ফেলতে পারি থ্রু দি প্রসেস অফ স্টিমুলেটেড এমিশন। এইবার যদি 2টো ফোটন এরকম তৈরি হয়, তারা আবার স্টিমুলেট করে 2টোর জায়গায় 4টে তৈরি করবে,
4টে 8টা তৈরি করবে, 8টা 16টা তৈরি করবে, 16টা 32টা তৈরি করবে। এটা একটা এই প্রসেসটা চলতে থাকবে। তার মানে আইনস্টাইন কিন্তু আমাদের আইডেন্টিক্যাল ফোটন তৈরি করার একটা জিনিস আমাদের একটা প্রসেস জানিয়ে দিয়ে গেলেন, দ্যাট ইজ স্টিমুলেটেড এমিশন। এটা আইনস্টাইনের আগে কেউ করেনি এবং অন্য কোনো অঙ্ক করে এটা আনাও যায় না, শ্রোডিঙ্গার ইকুয়েশন দিয়ে আনা যাবে না। এটাকে আনতে গেলে ফিল্ডকে কোয়ান্টাইজ করতে হবে, অ্যাটমিক লেভেলকে কোয়ান্টাইজ করে দেখতে হবে। তখন মানে একদম মানে ফিল্ড থিওরি অ্যাপ্রোচ করলে স্টিমুলেটেড এমিশন এবং স্পন্টেনিয়াস এমিশন দুটো একসঙ্গে চলে আসবে। স্পন্টেনিয়াস এমিশনকে তো আমি করতেই পারবো না, শ্রোডিঙ্গারের ইকুয়েশনে আনতেই পারবো না। স্টিমুলেটরটা বোধহয় এসে যাবে, ভুল বললাম, স্টিমুলেটরটা এসে যায়, একটুখানি কায়দা কানুন করে আমাকে এটা করতে হবে। যাই হোক, এটা আমরা পরে আছি। তাহলে দেখো এইবার আমার আসল কথা, যে তাহলে 1 থেকে 2 যাওয়ার জন্য রাস্তা কি? অ্যাটম এনার্জি অ্যাবজর্ব করে, রেজোনেন্ট এনার্জি অ্যাবজর্ব করবে, 1 থেকে 2 যাবে। 2 থেকে 1 যাওয়ার রাস্তা কি? 2 থেকে 1 স্পন্টেনিয়াসলি এমিট করবে এবং চলে আসবে, অথবা স্টিমুলেটেড এমিশন কিন্তু সম্ভব। এছাড়া কি করবে? একটা অ্যাটম আর একটা ফোটন আর একটা অ্যাটমকে এক্সাইট করে করবে, ডি এক্সাইট করে একে পাঠিয়ে দেবে, গ্রাউন্ড স্টেটে পাঠিয়ে দেবে বা নিচে পাঠিয়ে দেবে, তার বিনিময়ে একটা ফোটনকে বার করে দেবে। এই হচ্ছে তোমার স্পন্টেনিয়াস এমিশনের রাস্তা, স্টিমুলেটেড এমিশনের রাস্তা। আচ্ছা, এইবার দেখো W2, আমরা এবার দেখবো যে উপরে যাওয়ার কি প্রবাবিলিটি আছে আর নিচে যাওয়ার কি প্রবাবিলিটি আছে, কিভাবে আমরা এটা হিসেবটা করবো। দেখো, ধরে নেওয়া যাক এখানে আইনস্টাইন বললেন যে আমার অ্যাজাম্পশন থাকবে এখানে, এই যে স্পন্টেনিয়াস এমিশন, স্টিমুলেটেড এমিশন, এখানে আমার দুটো কোএফিসিয়েন্ট আসবে এবং দুটো অ্যাজাম্পশন থাকবে। 1 নম্বর, দ্য এনার্জি ডেন্সিটি। দেখো প্রথম এটা বলছি, দ্য কনসিডার দ্য ইন্টারাকশন অফ অ্যাটম উইথ এ রেডিয়েশন ফিল্ড অফ ইউনিফর্ম এনার্জি ডেন্সিটি ইন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ ক্লোজ টু দ্য ট্রানজিশন ফ্রিকোয়েন্সি অফ অ্যাটম। তার মানে কি, আমার একটা অ্যাটমকে এমন জায়গায় রাখা আছে যেখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রয়েছে, তার একটা এনার্জি ডেন্সিটি রয়েছে, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা কিরকম? একটা ইউনিফর্ম তোমার এর একটা স্পেকট্রাম রয়েছে, ঠিক আছে? ইউনিফর্ম এনার্জি ডেন্সিটি রয়েছে, এটা একটা ইউনিফর্ম এনার্জি ডেন্সিটি নিয়ে রয়েছে। আর এর যে মানে এই যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা রয়েছে, এই যে এনার্জিটা রয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা রয়েছে, এর যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ সেটা কিন্তু অ্যাটমিক ট্রানজিশন ফ্রিকোয়েন্সির কাছাকাছি। বুঝতে পারা গেল? তার মানে কি, অ্যাটমিক ট্রানজিশন যদি নিউ ফ্রিকোয়েন্সিতে হয়, তাহলে আমার যে এনার্জি ডেন্সিটিটা ওখানে রয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের যে এনার্জি ডেন্সিটি রয়েছে, ওর ফ্রিকোয়েন্সিটা কিন্তু নিউ এর আশেপাশে রিজিয়নেই রয়েছে। বুঝা গেল এটা? আচ্ছা, এবার 2 নম্বরে আসছি, দ্য এনার্জি ডেন্সিটি পার ইউনিট ফ্রিকোয়েন্সি ইজ রো অ্যাট নিউ, অর্থাৎ রো ফাংশন অফ নিউ, অর্থাৎ নিউ ফ্রিকোয়েন্সিতে রেডিয়েশনের যে এনার্জি ডেন্সিটি হচ্ছে তাকে আমরা বলবো রো ফাংশন অফ নিউ। তাহলে নিউ 1 ফ্রিকোয়েন্সিতে যে রেডিয়েশনটা রয়েছে তার দেখো এনার্জি ডেন্সিটি পার ইউনিট ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে রো ফাংশন অফ নিউ। তার মানে অ্যাট ফ্রিকোয়েন্সি নিউ আমাদের রেডিয়েশনের এনার্জি ডেন্সিটি হচ্ছে রো ফাংশন অফ নিউ, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর হচ্ছে assume that stimulated transition rates of atoms from 1 to 2 and from 2 to 1 are both proportional to rho function of nu। তার মানে কি, না আমার যদি এমন হয় যে অ্যাটম 1 নম্বর লেভেলে আছে, অর্থাৎ গ্রাউন্ড লেভেলে আছে, সে এনার্জি অ্যাবজর্ব করে 2 নম্বর লেভেলে যাবে, অর্থাৎ এক্সাইটেড লেভেলে যাবে। বাবা, উর্জেন লামা তো মহাভারত শেষ করে দিয়ে জয়েন করছে। হ্যালো লামা, hello, Urjan Lama. Yes, sir. So where were you? Where were you, Urjan Lama? Where were you? Yes, sir. Yes, sir. Where were you? तो कहाँ थे? Yes, sir. You were I was there or- watching TV. You were watching TV. Great. So I was on the other room, sir. Oh, very good.
Anyway, we are continuing. Maybe for 3 minutes I will continue, and then I will stop because I think it's 7:30. By 7:30 I'll be exhausted. It's too much. Anyway, প্রথম দিন তো মানে অনেক দিনের অভ্যেস নেই, প্রায় মাসখানেক অভ্যেস নেই ক্লাস নেওয়ার। তার আগে তবু অনলাইন ক্লাস কিছু নিই, যাই হোক। Anyway, চলে আমাদের দেখো, you have two energy levels 1 and 2. If an atom wants to go from level 1 to level 2, what will happen? It will absorb the resonant radiation and it will transit from level 1 to level 2. Fine. But Einstein is saying that this transition depends on the energy density of the electromagnetic field. Okay, if rho function of nu is the energy density per unit frequency, then the transition from level 1 to level 2 will be proportional to rho function of nu. Similarly, since we are saying that, we are telling that the atom can transit from level 2 to level 1 through a stimulated process, this stimulated process will also be proportional to the energy density prevailing at that position. Okay, so the stimulated emission is also proportional to rho function of nu. The greater is the energy density, the higher will be the transition from 1 to 2 or from 2 to 1. Okay, acceptable. যত বেশি এনার্জি তুমি এনার্জি ডেনসিটি রাখবে, রেজোন্যান্ট এনার্জি ডেনসিটি যতটা রাখবে সেই ট্রানজিশন হবে। এবার যদি if you shift the energy spectrum away from the transition frequency, what will happen? The transition will not be possible. Okay. Okay. So, if we consider the stimulated process from level 2 to level 1, that is W21 prime stimulated, this one is W21 prime stimulated, that is proportional to rho nu, or W21 prime stimulated is equal to V21 into rho function of nu. Okay, and exactly similar process you have to follow for the transition from 1 to 2. If W12 prime stimulated is the stimulated transition rate from level 1 to 2, then W12 prime stimulated ST is equal to V12 into rho function of nu. So, for transition from 1 to 2, we are using a V coefficient V12, some constant, and for transition from 2 to 1, we are using the another constant V21. Okay, and we will show that for non-degenerate states, V12 equal to V21. That will come later. These V12 and V21, these are called the constants of the Einstein V coefficient. Okay, V12 and V21, these are called Einstein V coefficient. Now, what about the total transition rate from level 2 to level 1? It will be divided into two parts. One is due to the stimulated process and one is due to the spontaneous process. So, the total transition rate, total downward transition from level 2 to level 1, if I designate it by W21 prime, now I am not giving any subscript ST or stimulated. That is W21 prime only. W21 prime is the total downward transition, and this is equal to W21 prime stimulated, that is W21 prime ST plus A. Okay, this A is the spontaneous emission rate from level 2 to level 1, and W21 prime stimulated is the stimulated emission rate. So what will be W21 prime, the total downward transition rate, that is equal to spontaneous emission rate A plus stimulated transition rate W21 prime stimulated. Now we have already written W21 prime stimulated is equal to V21 into rho nu here. So the total downward transition W21 prime is equal to V21 into rho nu plus A. Up to this, everything is clear or not? এতটা যে বললাম, এখানে কোনো জায়গায় আটকাচ্ছে, এটা যদি আটকায় তাহলে পুরোটাই আটকেই থাকবে, আর এগোবে না। এত অব্দি যা বললাম, কার কি প্রবলেম আছে বলো। যদিও এটা বিএসসি তে অনেকে পড়ে এসছো আমি জানি, তবুও একবার বলছি, যদি কোনো প্রবলেম থাকে তাহলে একটু বলে দাও আমাকে। এইখানে এই এত অব্দি, এটা যদি ঠিক হয় তাহলে তোমার আর কোনো চিন্তা নেই, কারণ এরপর আমরা ডিটেল ব্যালেন্স করবো, যেটা হচ্ছে প্ল্যাঙ্কের রেডিয়েশন ফর্মুলাটাকে আইনস্টাইন ভ্যালিডেট করবেন ওনার আইডিয়া দিয়ে।
স্যার হ্যাঁ, বলছি এনার্জি ডেনসিটিটার সঙ্গে প্রপোর্শনাল কেন হলো আরেকবার বলুন তো, তখন সাউন্ডটা বুঝে যাচ্ছিল না। আচ্ছা, এনার্জি ডেনসিটি মানে কি? তোমার এনার্জি অ্যাবজর্ব করবে এবং ট্রানজিশন হবে। যত বেশি এনার্জি তুমি সিস্টেমে দিয়ে রাখবে তত বেশি অ্যাবজর্পশন হবে, তাই না? তোমার যদি তোমার খাবার, তুমি তোমার প্রচন্ড খিদে পেয়েছে কিন্তু তোমাকে আমি খাবার দিচ্ছি কম, তাহলে কি হবে? খাবার সাপ্লাই কম, তারপরে তোমার পেট ভরবে না, হ্যাঁ ঠিক আছে? ঠিক এইখানে একই কেস। আমি যদি এনার্জি ডেন্সিটিটাকে সাফিসিয়েন্ট রাখি, কোন এনার্জি ডেন্সিটি? সেই এনার্জি ডেন্সিটি, সেই ফ্রিকোয়েন্সি রেঞ্জে, যে ফ্রিকোয়েন্সি রেঞ্জে অ্যাটমিক ট্রানজিশনটা হচ্ছে, বুঝতে পারা গেল? সেই ফ্রিকোয়েন্সি রেঞ্জে আমি সাফিসিয়েন্ট নাম্বার অফ ফোটন রেখেছি কি না, ওটাই তো এনার্জি ডেন্সিটি। সেই এনার্জি যদি আমি সাফিসিয়েন্ট নাম্বার অফ ফোটন রাখি, সেগুলো অ্যাবজর্ব হবে, অ্যাটমিক ট্রানজিশন নিচের থেকে উপরে হবে অথবা স্টিমুলেটেড হবে 2 থেকে 1 এ আছে, ঠিক আছে? এই হচ্ছে আইডিয়া। আইনস্টাইনের এগুলোই তো, মানে আইনস্টাইন অঙ্ক টঙ্ক না করেও অনেক কিছু ভেবে নিতে পারছে। এগুলো আমরা পারি না, আমরা অঙ্ক করে যাই, অঙ্ক কি বলে বুঝতে পারি না। আইনস্টাইন অঙ্ক করলে বুঝতে পারতেন কি হচ্ছে, আর অঙ্ক না করেও অনেক কিছু আইডিয়া করে ফেলতে পারতেন, ওই জন্যই উনি জিনিয়াস। যাকে আমরা দেখি W21 প্রাইম, সেই জন্যই লিখলাম যে W21 প্রাইম অর্থাৎ আপার লেভেল থেকে লোয়ার লেভেলের ট্রানজিশন রেট দুটো পার্ট রয়েছে। One part is due to stimulated emission, one part is due to spontaneous emission. Okay, the term A written here is the spontaneous emission rate or Einstein A coefficient. এই এটাকে বলা হচ্ছে Einstein A coefficient, and wherever we have used B12 or B21, these are all Einstein B coefficient. Okay, হ্যাঁ ঠিক আছে up to this সবার জন্য ঠিক আছে জিনিসটা? Is everything okay for all? স্যার স্যার হ্যাঁ, এবার ছেড়ে দিতে হবে, এই তো? না স্যার লাইফ টাইমের ওইখানটা শুনতে পাইনি কিছুটা, একবার বলুন। লাইফ টাইম আছে। লাইফ টাইমটা হচ্ছে, ধরো আমি ভেরি লার্জ নাম্বার অফ অ্যাটম এন কে 1 থেকে 2 এ পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভেরি লার্জ নাম্বার অফ অ্যাটম এন ইজ অফ দি অর্ডার অফ 10 টু দি পাওয়ার 6, or at least 10 to the power 6। একে আমি করলাম কি 1 নম্বর থেকে 2 নম্বরে পাঠিয়ে দিচ্ছি, এক্সাইটেড করে দিচ্ছি। ওকে, ইয়েস স্যার। এইবার আমি মেজার করছি কতক্ষণ এই নাম্বারটা, এই আবার উপর লেভেলে যারা পাঠালাম কতক্ষণে সব নেমে আসে। এখন নেমে আসা এই মুহূর্তে কেউ আসবে, আবার একটু একটু পরে কেউ আসবে, ওটা স্ট্যাটিস্টিক। বাই দ্য টাইম টাও দেখা গেল নাম্বারটি নাম্বার অফ অ্যাটম উপরে যে পাঠিয়েছি সেটা ডিপ্লিট করে n বাই e হয়ে, e মানে তোমরা জানো ইটা n বাই e হয়ে, যে টাইমে এটা হলো দ্যাট ইজ দ্য লাইফ টাইম অফ দিস। ওকে স্যার। কারণ আমাকে তো কিছু একটা মেজার করতে হবে। তোমরা যেমন রেডিও অ্যাক্টিভিটিতে পড়েছো না, হাফ লাইফ, হ্যাঁ 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 ওই একই কনসেপ্ট। আমি এখানে 1 বাই e ইনিশিয়াল পপুলেশন যখনই হয়ে যাবে এটাই। ওকে স্যার। ওকে স্যার। ঠিক আছে, আমি এখানে থামছি আজকে। আমি এ আর বিটা আমি ইন্ট্রোডিউস করলাম, আমি থামছি। যদি কালকে তবে বোধহয় টাইট শিডিউল, তাই তো? কোনো ফাঁক খবর নেই? আগামীকাল কোনো ক্লাস ফাস বন্ধ কিছু হবে না, তাই তো? আমি লিখে দিই। স্যার বলছি কিছু কালকে আমার কোনো ক্লাস নেই, থার্সডে। ও বাবা, কালকে বিকাশদার ক্লাসটা নাও হতে পারে, কিন্তু আমার সেই সময় আবার মিটিং থাকবে, আমার মহা মুশকিল। আচ্ছা, সকালবেলাতে তোমাদের তো কম্পিউটার রয়েছে, বাদ দাও। তারপরে স্পেশালের ক্লাস রয়েছে, তারপর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স রয়েছে। তো হবে না, ছেড়ে দাও। কারণ ওই 3টে জিনিস থেকে 4টে জিনিস আমি নিজেই ব্যস্ত থাকবো। ফ্রাইডেতে আমার ক্লাস রয়েছে। ফ্রাইডেতে আমার ক্লাস রয়েছে, টাইমটা হচ্ছে 11:30 থেকে 12:30 আমার ক্লাস রয়েছে। হ্যাঁ, নিশ্চিন্তে থাকতে পারো, ওই ক্লাসটা হবে না।
শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ স্যার। Yes, sir. আচ্ছা হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা